এক এক করে ডক্টর ইউনূসের দুর্নীতির সব মামলা বাতিল করে দিল আদালত। আজকে 23শে এপ্রিল একটা মামলা ছিল দুর্নীতির মামলা। এখানে অনেক দুর্নীতি হয়েছে। তৎকালীন সরকারের যে সংস্থাগুলো ছিল, দুর্নীতি দমন কমিশন, দুদক, তারা এই মামলাগুলি করেছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ, বর্তমান ইউনূসের রাষ্ট্রপক্ষ সেই মামলাগুলো বাতিল করে দিয়েছে। তার মানে কি, ইউনূস সরকার সাধু বাবা, তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো কর ফাঁকি দেননি, ট্যাক্স ফাঁকি দেননি। তিনি সুন্দরভাবে তার গ্রামীণ ব্যাংক কার্যক্রম পরিচালনা করেছেন। মানে সুন্দরভাবে কোনো দুর্নীতি ছাড়া, কোনো দুর্নীতি ছাড়া তিনি মানে কার্যক্রম ভালোভাবে পরিচালনা করেছেন। একটু শুনুন আজকে কি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার 23শে এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার মামলা ভ্যানিশ করে দিয়েছেন। সৈয়দ রেফাত আহমেদের কথাগুলি মনে রাখেন। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। 6 জন শীর্ষ স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে এই মামলাটি করেছিল দুদক। শেখ হাসিনার আমলের যে দুদক ছিল, দুদক কর্মকর্তারা ছিল, তারা এই মামলাটি করেছিলেন। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখন আর প্রমাণিত হলো না। তিনি এখন 3 ধোয়া তেঁতুলের বেশি এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে। তিনি 3 ধোয়া তেঁতুলের বেশি, তিনি কোনো ট্যাক্স ফাঁকি দেন নাই, তিনি কোনো কর ফাঁকি দেন নাই, তিনি এই শ্রমিকদের টাকা আত্মসাৎ করেননি, তিনি এই গ্রামীণ যে টেলিকম আছে, টেলিকমের থেকে কোনো দুর্নীতিও করেননি। গণেশ সম্পূর্ণভাবে উল্টে পাল্টে একদম চিৎ পাটাং হয়ে গিয়েছে। এখন ইউনূস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সাধু বাবা। তার থেকে ভালো মানুষ হয়তোবা বাংলাদেশে একটাও নাই। আমার মনে হয় মামুনুল হক এবং এই ইউনূসকে যদি তুলনা করা হয়, তাহলে ইউনূস মিয়া হবে বেস্ট, মামুনুল হক হয়ে যাবে অন্য একটা কিছু। কারণ কি, মামুনুল হক অনেক রাজনীতি করেছে, আবার মামুনুল হকের বিরুদ্ধে আমরা শুনেছিলাম নারী কেলেঙ্কারিও আছে। তো আমি তো নারী কেলেঙ্কারি কখনো শুনে নাই, কারণ কি তিনি ছিলেন তিনি আমেরিকার একজন নাগরিক। প্রিয় বন্ধুরা, এটা আমাদের বাংলাদেশ। ক্ষমতা যার হাতে, আইন তার কথায় বলবে। এটা আবারও প্রমাণিত হইল এই ইউনূসের আমলে। কিন্তু ইউনূসের যে দোসররা, সেই এনসিপি বা বিএনপি বা জামাত, মুখ দিয়ে ফেনা তুলেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। বৈষম্য, কোনো সমাজে কোনো বৈষম্য তারা রাখবে না, বৈষম্যের বাড়ির কাছ থেকেও তারা হাঁটবে না। কিন্তু আমরা কে দেখলাম যে নিরপরাধ ব্যক্তি, একদম নিরপরাধ, জীবনে আওয়ামী লীগের একটা মিছিল মিটিংও যায়নি, জীবনে কখনো আওয়ামী লীগের একটা মিছিল মিটিংও যায়নি। হয়তোবা তার বাবা আওয়ামী লীগ করতো, হয়তোবা তার আম্মা আওয়ামী লীগ করতো, হয়তোবা তিনি আওয়ামী লীগকে ভালোবাসতেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভালোবাসতেন, বা তার ছবিতে লাইক কমেন্টস করে, হয়তোবা রিয়েক্ট দেয়, লাভ রিয়েক্ট দেয়, হয়তোবা তার একটা দুটো ছবি শেয়ার করেছেন, বা শেখ মুজিবুরকে হয়তোবা বেসেছেন। কিন্তু জীবনেও তিনি ওই প্লাকার্ড নিয়ে, হয়তোবা ব্যানার নিয়ে জীবনে কখনো তিনি রাস্তায় যাননি। পরেও নির্দয়, নিরীহ, অশিক্ষিত, মূর্খ, গণ্ডমূর্খ, লুঙ্গি পরা মানুষদের এই সরকার নির্বিচারে জেলখানা নিয়ে যাচ্ছেন। একজন সামান্য একটা রুটি চুরি করতেছেন, পকেট করে মোবাইল নিয়ে দৌড় দিয়েছে, তার জেল হয়ে যাচ্ছে, তার ফাঁসিও হয়ে যাচ্ছে। তারা যে দুর্নীতি করেছে, দুদক তদন্ত করে বের করলো। তাহলে এখানে কি বলবো? এই যে বর্তমান যারা দুদক আছে, তারা যে ফলস হবে না ইন ফিউচারে, বা বর্তমান যারা প্রশাসন আছে, তারা যে ফলস হবে না ইন ফিউচারে, দেখি কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশের ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো গ্যারান্টি নেই। তারাও এখানে কিন্তু ফলস হবে, একদম টোটালি ফলস হবে। আপনারা দেখেছেন যে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, মানে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স কালেকশন করে রাজস্ব বোর্ড তদন্ত করে 1 বছর পর্যন্ত তদন্ত করে, 1 বছরের বেশি সময় পর্যন্ত তদন্ত করে তারা 666 কোটি টাকা, 666 কোটি টাকার ট্যাক্স মানে কর ফাঁকি দেওয়ার একটা মামলা করেছিলেন। এই ইউনূস সরকার, বর্তমান ইউনূস, উনি কিন্তু একটা মামলায় 3 কোটি না 4 কোটি টাকা জরিমানা দিয়েওছেন। 3 কোটি থেকে 4 কোটি টাকা জরিমানা দিয়েওছেন তিনি। ঠিক আছে? এই এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, তারা জরিমানা করেছিলেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার যেটা মামলা করেছিলেন, সেই মামলা থেকেও তিনি খালাস পেয়ে গেছেন। তাহলে কাকে লিগেল বলবো? ইউনূস সরকারের আমলের যে এনবিআর, তাদেরকে লিগেল বলবো, না শেখ হাসিনার আমলের এনবিআর তাদেরকে লিগেল বলবো? অন্যদিকে বা ইউনূস সরকারের আমলের যে দুদক, তাদেরকে লিগেল বলবো, না শেখ হাসিনার আমলের দুদক যারা ছিল তাদেরকে লিগেল বলবো? কোনটা লিগেল বলবো? যদি আমরা দুটোকেই লিগেল বলি, কিন্তু ফলাফল কিন্তু জিরো, আমরা জিরো দেখলাম। যেমন ইউনূস সরকারের আদালত, আইন আদালত, আসিফ নজরুলের আইন আদালত অন্য কথা বলে, শেখ হাসিনার আইন আদালত অন্য কথা বলতেছিল। গণেশ কিন্তু পুরোটাই উল্টে পাল্টে গিয়েছে একদম। এখন কোন আইন আদালত সঠিক, বাংলার জনগণ কিভাবে বুঝবে? আমি আপনি সামান্য একটি প্যাচে পড়ে গেলে কিন্তু জেল জরিমানা ছাড়া গতি নাই। হ্যাঁ, পুলিশকে ঘুষ দিয়ে কোনোভাবে একটু বেঁচে আসতে হবে। কিন্তু ক্ষমতাবানদের নামে যত মামলা থাকুক, তা কোনো ব্যাপার না।
রদবদল হয়ে গেলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। এখন বর্তমান বাংলাদেশে এই সরকার আসাতে, মানে ইউনূস সরকার ক্ষমতায় বসাতে সবচেয়ে বেনিফিটেড হয়েছে ইউনূস একা। সবচেয়ে লাভবান হয়েছে ইউনূস, সব থেকে লাভবান হয়েছে ইউনূস। কারণ কি, 666 কোটি টাকা ভাই। আমি আপনি এই 666 কোটি টাকার কখনো জীবনে কল্পনাও করতে পারি না, কিন্তু ইউনূস সরকার 666 কোটি টাকা থেকে অব্যাহতি পেয়ে গেছেন। তারপরে ইউনূস সরকারের আরো অনেক আর্থিক কেলেঙ্কারির মামলা ছিল, সেই মামলাগুলো ভ্যানিশ হয়ে গেছে এই ইউনূস সরকার ক্ষমতায় বসার পরে। যদি উনি ক্ষমতায় না আসতেন তাহলে কিন্তু ওনার ওই টাকাগুলো 100% দেওয়া লাগতো। ওই টাকাগুলো কাকে দিতে হইতো? শেখ হাসিনাকে না, সরকারকে দেওয়া লাগতো। উনি কিন্তু বাংলাদেশকে ফাঁকি দিয়েছেন, বাংলাদেশ সরকারকে, মানে বাংলাদেশকে ফাঁকি দিয়েছেন। বাংলাদেশকে উনি ট্যাক্স পে করেন নাই, বা বাংলাদেশের জনগণ যারা ওনার সেই কোম্পানিতে কাজ করতো তাদের টাকা মেরে খেয়েছেন, এমন মামলা হয়েছিল। বিভিন্ন প্রজেক্ট থেকে দুর্নীতি করেছেন। উনি কি দুর্নীতি করেনি এমন কি বলতে চায় বাংলার মানুষ যারা আছে বর্তমান, তারা কি বলতে চায়, বা যারা বর্তমান বিচার কার্য পরিচালনা করতেছে তারা কি বলতে চায় যে উনি 3 ধোয়া তেঁতুলের বিচি? হ্যাঁ, সেটাই প্রমাণিত হয়েছে যে ইউনূস 3 ধোয়া তেঁতুলের বিচি। ইউনূস এখন বাংলাদেশের মধ্যে 1 নম্বর সাধু বাবা। তিনি কোনো অন্যায় করতে পারেন না, তিনি কোনো অপরাধ করতে পারেন না। তিনি নোবেল লরিয়াট, তাকে বিশ্ব নেতারা চেনে। 3 ধোয়া তেঁতুলের বিচি, সাধু বাবা ইউনূস বাবা। তো বন্ধুরা, ক্ষমতার রদবদল হইলে অনেক কিছুই পাল্টে যায়। আপনি আমি কিছুই করতে পারবো না। এভাবে চোখ আছে দেখবো, কান আছে শুনবো, এভাবে ক্যামেরার সামনে এসে প্রতিবাদ করব, প্রতিরোধ করব, এটাই পারবো আমরা। আর কিছুই কিন্তু পারার সাধ্য আমাদের নাই।